Hi, this is Sneha De and you are watching Care of Study Buddy. আজকে আমি পেপার 10 এর ইউনিট 8 লাস্ট চ্যাপ্টার ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্টটা এক্সপ্লেন করব। খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব আর ইম্পর্টেন্স কোনগুলো এক্সামে আসতে পারে সেগুলোও এই ভিডিওতে ভালোভাবে বলে দেবো, নোটস দিয়ে দেবো, মানে এখান থেকেই তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারবে। ওকে, চলো স্টার্ট করছি, বেশি কথা না বাড়ি, কারণ আমাদের পরশুদিনই পরীক্ষা। চলো স্টার্ট করি। ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট ইন্ট্রো দেব। ট্রানজাকশন রিস্ক, ট্রান্সলেশন রিস্ক, ইকোনমিক এক্সপোজার, হেজিং কারেন্সি, স্ট্র্যাটেজিস, যা যা আমাদের চ্যাপ্টারে আছে আমি সবগুলো কভার করব। ওকে, এক্সচেঞ্জ রেট রিস্ক। দেখো, এক একটা দেশে দামের পরিবর্তন, মানে এক একটা দেশে এক এক টাকার ভ্যালু এক এক রকম হয়। আমাদের দেশের 10 টাকা সমান সমান বিদেশের 1 টাকা, এরকম। তো এক একটা দেশের দামের ভ্যালু পরিবর্তন হয়, চেঞ্জ হতে থাকে, ফ্লাকচুয়েট হতে থাকে, কারেন্সি চেঞ্জ হতেই থাকে। ঠিক আছে? তো এখন 10 টাকা সমান সমান 1 টাকা, পরে হয়তো 10 টাকা সমান সমান 2 টাকা হয়ে গেল, এরকমও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের দেশে 10 টাকা, বিদেশে 2 টাকা, এরকম যখন কারেন্সি চেঞ্জ হয়, ঠিক আছে, ফ্লাকচুয়েট হয়, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ রেট রিস্ক। ঠিক আছে? ফ্লাকচুয়েশনের ফলে যে এফেক্ট দেখা যায়, কাদের উপর এফেক্ট পড়ে? এক্সপোর্টার, ইম্পোর্টার আর ট্রাভেলারদের ওপর। আবার ফার্মস হোল্ডিং বা ফরেন অ্যাসেট, যারা ফরেন অ্যাসেট হোল্ড করে রেখেছে তাদের জন্য। তো এদের ক্ষেত্রে কি হয়, এফেক্ট দেখা যায় রেট এক্সচেঞ্জ হওয়ার কারণে। তাই এটাকে এক্সচেঞ্জ রেট রিস্ক বলা হচ্ছে। ঠিক আছে? এবারে আমার যদি কোনো অ্যাসেট বিক্রি করার থাকে, সেক্ষেত্রে আমাদের দেশের এবার আমি যদি কোনো অ্যাসেট হোল্ডার হই, মানে সরি, অ্যাসেট হোল্ডার না, বিদেশ থেকে ফরেন কারেন্সিতে কোনো অ্যাসেট পাওনাদার, মানে অ্যাসেট পাবো পরবর্তীতে, এরকম হই, তাহলে সেটাকে লং পজিশন বলা হয়। আর যদি আমার দেনা থাকে, লাইবিলিটি থাকে, আর লাইবিলিটি মেটানোর থাকে ফিউচারে, তাহলে সেটাকে শর্ট পজিশন বলা হয়। ঠিক আছে? মানে আমি ফরেন কারেন্সিতে লাইবিলিটি ধরে রেখেছি, আমার লাইবিলিটি আছে, আমাকে চোকাতে হবে, লোন চোকাতে হবে ফরেন কারেন্সিতে। তো মানে বিদেশে লোন নিয়ে রেখেছি, লোনটা চোকাতে হবে, তখন সেটা শর্ট পজিশন। আর যখন অ্যাসেট ধরে রাখি তখন সেটা লং পজিশন হয়। ঠিক আছে? এটাই জাস্ট ইন্ট্রো। চলো নেক্সট আরো পড়তে থাকি। এই যে এই রিস্কটা হয়, যে এক্সচেঞ্জ রেট রিস্কটা হয়, এই রিস্কটা কমানোর জন্যই আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে হেজিং টেকনিক। ঠিক আছে? মানে হেজিং টেকনিক মানে কি, যেটা ওই এক্সচেঞ্জ রেট রিস্কটা ফ্লাকচুয়েশন হওয়ার কারণে যে আমাদের উপর যে এফেক্টটা হয়, ওই এফেক্টটাকে কমিয়ে দেয় বা ধরে রাখে, স্টপ করে রাখে। ঠিক আছে? ওটাই হচ্ছে হেজিং টেকনিক। চলো আরো বিস্তারে জানবো। এখন আমরা পড়বো ট্রানজাকশন রিস্ক। দেখো, ফরেন কারেন্সি রিস্ককে বা ফরেন এক্সচেঞ্জ রেট রিস্ককে 3 ভাগে ভাগ করা হয়: ট্রানজাকশন রিস্ক, ট্রান্সলেশন রিস্ক, আর হচ্ছে এক্সপোজার, ইকোনমিক এক্সপোজার। ঠিক আছে? এই 3টি ভাগে ভাগ করা হয়। এবার আমরা এক এক করে ওই ভাগগুলোই ডাইরেক্ট পড়বো। ঠিক আছে? এবার প্রথম হচ্ছে ট্রানজাকশন রিস্ক। যখন কোনো ফার্ম এমন একটা ট্রানজাকশন করে যেখানে মানে ফরেন কারেন্সি ইনভলভ, ফরেন কারেন্সির সাথে ট্রানজাকশন করে, ফলে আর সেটেলড হয় ফিউচারে, মানে এমন কোনো ট্রানজাকশন যেটা কিনা ফিউচারে সেটেল হবে। ফিউচার একটা ডেট তারা অ্যাজিউম করে নেয় বা ঠিক করে নেয় নিজেদের মধ্যে, দেন ওই ডেটের মধ্যে ট্রানজাকশন সেটেল হবে। আর হয় কিসে? ফরেন কারেন্সিতে ট্রানজাকশনটা হয়। তো হঠাৎ যদি ফরেন কারেন্সির ভ্যালু কমে যায়, তাহলে সেই ফার্মটা লোকসানে পড়ে যাবে। হঠাৎ যদি ফরেন কারেন্সির ভ্যালু বেড়ে যায়, তাহলে ফার্মটা গেইন করবে, কি লাভ, লাভ পাবে অনেক। ঠিক আছে? মেনলি কারা করে? এক্সপোর্টার, ইম্পোর্টাররাই পরে এইসব ট্রানজাকশন রিস্কের মানে আয়ত্তায়। মানে এই রিস্কটা তাদেরকেই বহন করতে হয়, কারণ তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, বিজনেস করে, ট্রেড করে। এছাড়াও যারা ইনভেস্টার্স, লাইক ডিভিডেন্ড বা ইন্টারেস্ট রিসিভ করার কথা আছে ফিউচার ডেটে, বা বড়োইং করেছে বা লেন্ডিং মানে লোন নিয়েছে বা কিছু এরকম ব্যাপার আছে, তারা এই ট্রানজাকশন রিস্কটা ফেস করে। ওকে? আর হচ্ছে কি, এই ট্রানজাকশন রিস্কটা ডাইরেক্টলি ক্যাশ ফ্লোকে এফেক্ট করে, বিজনেসের ক্যাশ ফ্লোকে ডাইরেক্টলি এফেক্ট করে। তাই এটাকে ট্রানজাকশন এক্সপোজারও বলা হয়। মানে ট্রানজাকশন এক্সপোজার নামে ওই ট্রানজাকশন রিস্কটা প্রচলিত। তো তোমাকে যদি ট্রানজাকশন এক্সপোজারের ওপরও কিছু লিখতে বলে এক্সামে, দেন এটা লিখবে, আর ট্রানজাকশন রিস্কের মধ্যে কিছু লিখতে বললে এটাই লিখবে। ওকে, চলো নেক্সট পেজ। এবারে আমরা পড়বো ট্রান্সলেশন রিস্ক বা
কনসলিডেশন রিস্ক, দেখো নাম থেকেই বুঝতে পারছি কনসলিডেশন মানে কি, কনসলিডেট করা। কনসলিডেশনের অঙ্ক করেছিলাম না, যেখানে ব্যালেন্স শিট, দুটো কোম্পানি, সাবসিডিয়ারি আর পেরেন্ট কোম্পানি। পেরেন্ট কোম্পানি হচ্ছে মানে পেরেন্ট কোম্পানি, আর সাবসিডিয়ারি হচ্ছে একটা শাখা প্রশাখা কোম্পানি, পড়েছিলাম তো। তো সাবসিডিয়ারি হচ্ছে বাচ্চা, পেরেন্ট হচ্ছে মা বাবা, এরম। তো ওই কোম্পানিগুলোর ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, এগুলো যখন মিক্স করে একটা কনসলিডেটেড অ্যাকাউন্টিং স্টেটমেন্ট বা কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানানো হতো, ওটাকে কনসলিডেটেড বলতাম তো। এবারে কনসলিডেশন রিস্ক হচ্ছে যখন তোমার পয়েন্টস গুলো তোমরা লিখে নাও, এবারে আমি ভালো করে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে কনসেপ্টটা। যখন হচ্ছে ধরো তোমার একটা কোম্পানি আছে, আমার একটা কোম্পানি আছে, স্নেহা প্রাইভেট লিমিটেড। স্নেহা প্রাইভেট লিমিটেড, আমি হচ্ছে ইন্ডিয়ার বাসিন্দা, তো আমার ইন্ডিয়াতে মেইন ব্রাঞ্চ আছে, পেরেন্ট কোম্পানি আমার ইন্ডিয়াতেই। আমি বিদেশে জাপানেও একটা সাবসিডিয়ারি কোম্পানি খুলে রেখেছি, স্নেহা প্রাইভেট লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি আমি জাপানেও একটা খুলে রেখেছি। এবারে যখন ইনভেস্টররা আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে, তখন তারা দুটোরই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাইবে, আমার সাবসিডিয়ারি কোম্পানিটারও ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাইবে, আবার পেরেন্ট কোম্পানিটারও ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাইবে। এইবারে আমার ইনভেস্টররা তো যে কোনো দেশেরই হতে পারে, ওকে। তো এবার আর আমার একটা কোম্পানি নেই, শুধু জাপানে নেই, আমার একটা অস্ট্রেলিয়াতেও একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, আর তোমার আরো একটা আছে, তোমার ইউকে তেও একটা কোম্পানি আছে, তো অনেকগুলো সাবসিডিয়ারি। এবার সবগুলো যাই হোক, এবার যারা ইনভেস্টররা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাইবে, তাকে কি আমি এক এক করে বারবার দেখাবো? আর তারই বা কত টাইম যে সে এক এক করে দেখবে? না, আর তাকে আমায় কনসলিডেটেড স্টেটমেন্ট দেখাতে হবে, সব কিছু কনসলিডেট করে। এবার আমার তো ইন্ডিয়াতে ইয়েন, আমার তো ইন্ডিয়াতে রুপিস চলে, ইন্ডিয়াতে তো রুপিস চলে, তাই আমার কোম্পানির যা কিছু লাভ লোকসান সব রুপিসে লেখা আছে, ব্যালেন্স শিটে আমার সবকিছু রুপিসে লেখা আছে। কিন্তু আমার জাপানের যে কোম্পানিটা, সেখানে সবকিছু ইয়েনে চলে। ওখানে কিসে চলে? ইয়েনে চলে, ওই কারেন্সিটা ওখানে চলে, রুপিস ওখানে চলে না। তাই ওইখানের কোম্পানিটার যা কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওগুলো সব আমার ইয়েনে করা আছে, ইয়েনে ওই স্টেটমেন্ট গুলো করা আছে। তাহলে এবার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে দেখতে চাইবে ইনভেস্টর, তাকে কি আমি দুটোই দেখাবো? সে পাগলা হয়ে যাবে, বলবে দেয়ার দরকার নেই, এখানে আমি ইনভেস্টই করবো না। তাকে তো বোঝাতে হবে যে সে যেখানেরই একটা বাসিন্দা হবে, যে কোনো একটা দেশের, এবার তাকে তো বোঝাতে হবে যে আমার কোম্পানিটা আদৌ লাভে আছে না লোকসানে। সেটার জন্য আমি কি করব, আমার ইয়েনের যে ইয়েগুলো আছে, স্টেটমেন্ট গুলো আছে, সেগুলোকে কনভার্ট করব রুপিসে। তাহলে এখানে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা শুধু কনভার্ট করছি, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা শুধু কনভার্ট করছি রুপিসে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের কারেন্সি গুলো শুধু রুপিসে কনভার্ট করছি, ইয়েনটাকে রুপিসে কনভার্ট করে একটা স্টেটমেন্ট তৈরি করছি কনসলিডেটেড। এখানে কি আদৌ সত্যিকারের টাকা পয়সার কিছু হলো? কোনো লাভ লোকসান সত্যিকারের কিছু হলো? হলো না। কিন্তু এখানে কি হলো, স্টেটমেন্ট অ্যাকাউন্ট বেসড চেঞ্জ হলো, তাই তো? এখানে কি হলো, অ্যাকাউন্ট বেসড চেঞ্জেস হলো, তাই জন্য এটাকে অ্যাকাউন্টিং বেসড রিস্কও বলে, ঠিক আছে? আদৌ এখানে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লোর উপর কোনো এফেক্ট পড়ে না এই রিস্ক অনুযায়ী, এই ট্রান্সলেশন রিস্ক অনুযায়ী অ্যাকচুয়াল তোমার ক্যাশ ফ্লোর উপরে কোনো এফেক্ট পড়ে না, জাস্ট ওই ডকুমেন্টটা চেঞ্জ হয়, ইয়েনের গুলো শুধু রুপিসে বানিয়ে একটা ডকুমেন্ট তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে? তো ওটা ব্যালেন্স শিটে এফেক্ট ফেলে, আর ক্যাশ ফ্লো অ্যাকাউন্টিং স্টেটমেন্টে, সরি ইনকাম স্টেটমেন্টে এফেক্ট ফেলে, ক্যাশ ফ্লোতে আর অ্যাকচুয়াল ক্যাশ ফ্লোতে এর কোনো এফেক্ট পড়ে না, গেইন লস অ্যাকচুয়াল কোনো হয়ই না। বোঝা গেল? তো এই ক্ষেত্রে হেজিং দরকার পড়ে না, তবু কিছু কিছু কোম্পানি বা তাদের মতো করে হেজিং ইউজ করে, হেজিং টেকনিক ইউজ করতে পারে তাদের নিজের ইচ্ছা মতো, বাট অ্যাকচুয়ালি এই ট্রান্সলেশন রিস্কে হেজিং এর দরকার খুব একটা পড়ে না। আর আমার মতো কিপটে মানুষ তো নাই, তা তো করবেই না, দরকার নেই যখন কেন করব, তাই না? এটা আবার টাইম কনজিউমিং, কস্টলি, দরকার নেই। এবারে আমরা নেক্সট রিস্কটা পড়বো, থার্ড রিস্ক। চলো মুভ করে যাই নেক্সট পেজে। এবারে আমরা লাস্ট যেটা ইকোনমিক এক্সপোজার বা ইকোনমিক রিস্ক পড়বো, এটাকে লং টার্ম রিস্কও বলা হয়, লং টার্ম এক্সচেঞ্জ রেট রিস্ক, সরি। তো এটা কেন বলা হয় লং টার্ম? কেন?
এবার একটা এক্সাম্পল শোনো, আমি জাপান থেকে র মেটেরিয়াল কিনি ইম্পোর্ট করি, র মেটেরিয়াল ইম্পোর্ট করি, দিয়ে মোবাইল বানাই, মোবাইল বানিয়ে সেটা নিজের দেশেই বিক্রি করি। তাহলে আমি বিদেশ থেকে ফরেন কারেন্সিতে জিনিস ইম্পোর্ট করছি, কিনছি, দিয়ে নিজের দেশে বানিয়ে নিজের দেশেই বিক্রি করছি, নিজের দেশেই তাহলে সেল করছি। তাহলে আমি যদি বিদেশ থেকে কম দামে কিনি তবেই তো আমার এখানে লাভ হবে। যদি ওখানের এক্সচেঞ্জ রেট বা কারেন্সির রেট যদি বেশি হয় তাহলে কি আমি বিদেশ থেকে কিনে কোনো লাভ পাবো? তাহলে তো আমার এখানেও দাম বানাতে হবে, জিনিসের দাম বাড়াতে হবে এখানে বিক্রি করতে গেলে। যদি আমি বেশি দামে র মেটেরিয়াল কিনি তাহলে আমায় জিনিসটা বানানোর পর বিক্রি করতে হবে, সেটাও বেশি দামেই বিক্রি করতে হবে, নাহলে আমি প্রফিট রাখতে পারবো না। সেক্ষেত্রে আমার কম বিক্রি হবে কম, তাই না? বেশি দামে বিক্রি করলে তো কম বিক্রি হবে। এটা তো ডিমান্ড এন্ড সাপ্লাই বলছে রুলস। আচ্ছা, ডিমান্ড এন্ড সাপ্লাই রুলসই এটা বলছে যে বেশি দামে কিনলে কম দামে, বেশি দামে জিনিস বিক্রি করলে কম বিক্রি হবে। আচ্ছা, এবার যে ডোমেস্টিক, আমরা যে ফরেন কারেন্সিতে কিনছি দিয়ে ডোমেস্টিক কোম্পানিতে বিক্রি করছি, ডোমেস্টিক কোম্পানি হিসেবে যেখানে বিক্রি করছি, ঠিক আছে, ডোমেস্টিক কারেন্সিতে বিক্রি করছি, সেক্ষেত্রে এটা লং টার্ম এফেক্ট ফেলছে তো। মানে আমি এখন কিনছি, এখন ইম্পোর্ট করছি, আমাকে বানাতে গেলে ম্যাক্সিমাম কিছু অন্তত দিন তো লাগবে, অন্তত 1 মাস বা 1 সপ্তাহ তো লাগবেই লাগবে। তো এবার যে ওই বানাতে যে টাইমটা লাগলো, ওই টাইমটার মধ্যে যদি এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট হয়, তাহলে আমার যেহেতু কেনা হয়ে গেলে এবারে ঠিক আছে। এবার আমি যদি নিজের মতো মানে তারপরে ধরো অনেক দাম বেড়ে গেল, তাহলে আমি ওই দেশে আর কিনবো কি? কিনবো না, ইম্পোর্ট করবো ওই দেশে। আর র মেটেরিয়াল কি আমি ওই দেশে আর কিনবো? ওই দেশে দাম বেশি হয়ে গেছে, আমি কেন কিনবো? আমি অন্য দেশে, যেই দেশে দাম কম পাবো সেই দেশ থেকে র মেটেরিয়াল কিনে আবার নিজের দেশে বানাবো। ফলে ইকোনমিক্স রিস্কটা তখনই তৈরি হয়, ঠিক আছে, যখন ভ্যালুটা ফ্লাকচুয়েট করছে ওই কেনার সময়। হ্যাঁ, এবারে আবার যদি ওই বিদেশে কেনার পরে, কিনে নেওয়ার পরে যদি দাম কমে যায়, আমি তখন মাথায় হাত দিয়ে ভাববো ইস আর কদিন পরে কিনলে ভালো হতো, আরো কম দামে পেতাম, তাহলে এখানে তো আরো বেশি প্রফিট করতে পারতাম কস্ট কম রেখে, তাই না? তো এগুলো ভাববো। তাই জন্য ইকোনমিকের উপর এটা প্রভাব ফেলছে, বাট এটা লং টার্মের উপর প্রভাব ফেলছে, এটা ফিউচার ক্যাশ ফ্লোর উপর প্রভাব ফেলছে। ফিউচার ক্যাশ ফ্লো, আগে জিনিসটা কিনবো তারপরে বানিয়ে বিক্রি করব ফিউচারে, ফিউচার ক্যাশ ফ্লোর উপর এই ইকোনমিক রিস্কটা প্রভাব ফেলছে। আর এটাকে ম্যানেজ করাটা আমাদেরই হাতে আছে। আমরা নিজেদের মানে অপারেটিং যে কাজকর্ম, মানে এইখান থেকে আর কিনবো না, অন্য জায়গা থেকে কিনবো, এই অপারেটিং জিনিসগুলো দিয়েই, এই অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই ছিল ইকোনমিক এক্সপোজার। হেজিং কারেন্সি রিস্ক, হেজিং কারেন্সি রিস্ক। এবার আমরা পড়বো হেজিংটা কি। এটা আমি যদিও আগেও বলেছি, আবার বলছি, ভালো করে শুনবে। যখন কারেন্সি এক্সচেঞ্জ রেট ওঠানামা করে তখন কোম্পানির ক্ষতি হতে পারে। এই ক্ষতিটাকে আটকানোর জন্য বা পুরোপুরি অ্যাভয়েড করার জন্য এই হেজিং টেকনিকটা ইউজ করা হয়, ঠিক আছে? এই হেজিং টেকনিক্সটা দু রকমের হয়, ইন্টারনাল টেকনিক্স আর এক্সটার্নাল টেকনিক্স। হেজিং টেকনিক্স ইউজ করে ওই ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট ওঠানামার জন্য যে ক্ষতিটা হতে পারতো সেটা কমানো যায়, সেই ক্ষতিটাকে কমানো যায়, কিংবা পুরোপুরি ক্ষতিটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে ক্ষতির হাত থেকে বাঁচানো গেল। এইটাই হচ্ছে হেজিং টেকনিক্স, মানে কি কাজে লাগে, বোঝা গেল? এবারে ইন্টারনাল টেকনিক্স আর এক্সটার্নাল টেকনিক্স আলাদাভাবে কনসেপ্টটা বুঝবো। চলো নেক্সট পেজ। ইন্টারনাল টেকনিক্স যখন কোম্পানি নিজের বিজনেসে নিজে থেকেই সবকিছু সেটেল করে নিতে পারে, মানে ফরেন এক্সচেঞ্জের যে রিস্কটা, ওই রিস্কটা যখন নিজে থেকেই কমিয়ে নিতে পারে টেকনিক্স ব্যবহার করে, সেগুলোকে ইন্টারনাল টেকনিক্স বলা হচ্ছে, কারণ এটা নিজের বিজনেসে নিজেরাই করে নিতে পারছে, তাই জন্য, ঠিক আছে? এই টেকনিক্স ব্যাংকের উপর নির্ভর হতে হচ্ছে না বা এক্সটার্নাল মার্কেটের উপর ডিপেন্ড হতে হচ্ছে না, এই টেকনিক্সটা নিজে থেকেই ইউজ করা যাচ্ছে। আর দ্বিতীয়ত এর কস্ট অনেক কম, যেহেতু নিজেরা ইউজ করছে তাই বেশি কস্টও লাগছে না। আর এটার রিস্কও রিডিউস করছে। কি করে রিস্ক রিডিউস করছে? বাই অ্যাডজাস্টিং পেমেন্টস, রিসিপ্টস, প্রাইসেস এন্ড অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, এগুলো অ্যাডজাস্ট করে
রিস্ক রিডিউস করছে। তো এই টেকনিক্স এর মানে ইন্টারনাল টেকনিক্স এর আবার কয়েকটা পার্ট আছে, বা বলতে পারি কয়েকটা মেথড বা প্রসেস বা স্টেপ, ঠিক আছে? দ্যাট ইজ লিডিং এন্ড ল্যাগিং, নেটিং, ম্যাচিং, প্রাইস ভেরিয়েশন, অ্যাসেট এন্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট। আমিও জানি না এগুলো কি, নেক্সট পেজে যাব তখন জানবো, তখন তোমাদেরও বলবো। চলো নেক্সট পেজ। লিডিং এন্ড ল্যাগিং। ধরো তুমি কোথাও দিয়ে জানতে পারলে যে কারেন্সি রেট ফ্লাকচুয়েট হয়ে কারেন্সি রেটটা কমতে পারে, তাহলে তুমি আগেই বলে দিলে যে আমি পরে পেমেন্ট করব। আর তুমি ধরো সাপোজ ভাবলে যে কারেন্সি রেটটা বাড়তে পারে, তাই তুমি আগে থেকেই পেমেন্ট করে দিলে। তো আগে থেকেই যখন পেমেন্ট করে দেবে তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে লিডিং। আর যখন কারেন্সি রেট কমতে পারে বলে পরে পেমেন্ট করবে, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে ল্যাগিং। এই হচ্ছে, আর এই টেকনিকটা ইউজ করা হয় এক্সপেকটেশনের উপর, ঠিক আছে? চলো নেক্সট। নেটিংটা কি? ভাবো দুটো কোম্পানি আছে এ আর বি, তারা দুজনে মিলে জোট বেঁধেছে, একটা গ্রুপ বানিয়েছে, দুটো কোম্পানি মিলে গ্রুপ বানিয়েছে। তাহলে এবারে এ বি এর থেকে 50,000 টাকা পাবে, আর বি এর থেকে 1,00,000 টাকা পাবে, 1,00,000 টাকা পাবে বি। আর তাহলে বি কি এ কি করবে? ও তো 50,000 টাকা পাবে, ও নিজের যেটুকু পাবে সেটা কেটে দিয়ে বাকি 50,000 টাকাটা বি কে দিয়ে দেবে। মানে এর বি কে 1,00,000 টাকা দেওয়ার কথা, তো কোম্পানি এ কোম্পানি বি কে 1,00,000 টাকা দেওয়ার কথা। 1,00,000 টাকার বদলে 50,000, যেহেতু ও অলরেডি বি এর থেকে লোন নিয়ে রেখেছিল, তাই 50,000 টাকাটা কেটে বাকি 50,000 টাকাটা দেবে। বুঝে গেল? এই ব্যাপারটাকে বলা হচ্ছে নেটিং। যখন গ্রুপ কোম্পানি নিজেদের মধ্যে সেটেল করে নেয়, ঠিক আছে, গ্রুপ কোম্পানি যখন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ রেট সেটেল করে নিচ্ছে, তখন সেটাকে নেট অ্যামাউন্ট সেটেল করে নিচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে নেটিং। তো আর এই নেটিং এর কি অ্যাডভান্টেজ আছে, যে এটার ট্রানজাকশন কস্ট কম, ব্যাংক চার্জেস কম লাগে, এক্সচেঞ্জ রিস্কটাও কম থাকে। এছাড়া কি হয়, এই নেটিংটা সব জায়গায় ইন্ডিয়াতে পসিবল না, কারণ কিছু কিছু জায়গায় এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন রয়েছে, তো সেসব জায়গায় পসিবল না। ব্যাস এটুকুই ছিল নেটিং এর ব্যাপারে। এইটুকু পয়েন্টস জাস্ট নিজের ভাষায় একটু বানিয়ে লিখবে, এক্সাম্পল দিয়ে দেখবে, নাম্বার দিয়ে দেবে। ওকে, চলো নেক্সট। এবার বলেছে ম্যাচিং। ধরো আমি তোমার থেকে 10 টাকা পাবো, কিন্তু তুমি আমাকে একটা জিনিস ধারে কিনে দিলে, সেটাও 10 টাকা। এবার তুমিও আমার থেকে 10 টাকা পাবে, আমি তোমার থেকে 10 টাকা পাবো, তুমিও আমার থেকে 10 টাকা পাবে, তাহলে দুটো 10 টাকা 10 টাকা কেটে গেল, কেউ কারোর থেকে আর কিছু পাবো না। এই ব্যাপারটাই হচ্ছে ম্যাচিং। মানে পেমেন্টস রিসিপ্টস আর পেমেন্টস যখন সেম সেম হয়ে যায়, কারেন্সি আর সেম টাইমে যখন সেম সেম হয়ে যায়, ইনফ্লো আউটফ্লো যখন সেম সেম হয়ে যায়, সেম ফরেন কারেন্সি আর এট দ্য সেম টাইম, তখন সেই ব্যাপারটাকে বলা হয় ম্যাচিং। ঠিক আছে? দে আর অ্যাডজাস্টেড এগেইনস্ট ইচ আদার। ওকে, অ্যাডজাস্ট হয়ে যায়। তবে যেই ব্যালেন্স গুলো আনম্যাচড, ম্যাচ হয় না, বা 10-20 টাকার ম্যাচ হলো না, আমি তোমার থেকে 20 টাকা পেতাম, তুমি আমার থেকে 10 টাকা পাবে, 10 টাকা ব্যালেন্স রয়ে গেল, দেন ওইটা হেজিং করতে হবে, বাকি এইটা করতে হবে না ম্যাচিং। This method reduce exchange risks and avoid unnecessary foreign currency transaction. Okay, next. ধরো কারেন্সি রেট চেঞ্জ হওয়ার ফলে তোমার লস হচ্ছে, যেহেতু তোমার লস হচ্ছে, তাই তুমি একটু সেলিং প্রাইস তোমার বাড়িয়ে দিলে, বেশি দামে সেল করতে চাও, না হলে তুমি একটু প্রফিট বাড়ছে না, কারণ কারেন্সি এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়েছে। এই যে ব্যাপারটা যে বাড়িয়ে দিতে চাও, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা পসিবল নয়, কিছু কিছু কান্ট্রিতে এটা পসিবল নয়, এটা লিগ্যাল নয়। ঠিক আছে? গভর্নমেন্ট রুলস এটাকে মানে না কিছু কিছু কান্ট্রিতে। তো এই যে এই ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে প্রাইস ভেরিয়েশন, যেখানে গ্রুপ কোম্পানি মিলে ডিসাইড করে যে সেলিং প্রাইস বাড়িয়ে দেওয়া হবে ডিউ টু কারেন্সি এক্সচেঞ্জ রেট চেঞ্জেস। ওকে, চলো নেক্সট।
অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ম্যানেজমেন্ট, এই অ্যাপ্রোচে কি করা হয়, অ্যাপ্রোচ সরি বললে ভুল হবে, এটা কি ব্যাপারটা, এই টেকনিকে, এটা একটা ইন্টারনাল টেকনিকে ইউজ করা হয়, একটা প্রসেস, ঠিক আছে। এইটা মেইনলি ক্যাশের ইনফ্লো, কারেন্সির ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ম্যাচ করে, ঠিক আছে, ফরেন কারেন্সি ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ম্যাচ করে রিস্ক রিডিউস করার জন্য। এক্ষেত্রে কি হয়, স্ট্রং কারেন্সি থাকলে অ্যাসেট বাড়ানো হয়, আর উইক কারেন্সি থাকলে লাইবিলিটি বাড়ানো হয়। এই টেকনিক মেইনলি ক্যাশ ফ্লো এক্সপোজার কন্ট্রোল করতে হেল্প করে, আর এক্সচেঞ্জ রেট চেঞ্জের সময় ক্যাশ ফ্লো এক্সপোজার কন্ট্রোল করে রেট মানে রিস্কটা রিডিউস করে। ওকে, চলো। এক্সচেঞ্জ রেট রিস্ক রিডিউস করার জন্য এক্সটার্নাল টেকনিক্সও আছে। এক্সটার্নাল টেকনিক্স যেগুলো কিনা কোম্পানির বাইরে পাওয়া যায়, আউটসাইড কোম্পানি, ঠিক আছে, যেমন ব্যাংক, ফিনান্সিয়াল মার্কেট, এগুলো থেকে যখন নেওয়া হয় হেল্প, ঠিক আছে, মানে ও তাদের সাথে অ্যাডজাস্ট করে যখন করা হয় তখন সেটা এক্সটার্নাল টেকনিক্স এর আন্ডারে পড়ে। আর এটা কস্টলি আর একটা কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে, একটু জটিল আর একটু ব্যয়বহুল, কস্টলি, ঠিক আছে, তাই ইন্টারনাল টেকনিক্স এর থেকে এটা একটু বেশি কস্টলি। আর যেমন হচ্ছে মানি মার্কেট হেজিং আর হচ্ছে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ব্যাস, এবারে মানি মার্কেট হেজিং আর ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট পড়লেই আমাদের চ্যাপ্টারটা অলমোস্ট 99% কভার হয়ে যাবে। চলো, মানি মার্কেট হেজিং, এই টেকনিকটা তখন ইউজ করা হয়, মানে এটা একটা এক্সটার্নাল টেকনিক, ঠিক আছে। এবার এই টেকনিকটা ইউজ করা হয় যখন ভাবো একটা বিজনেসম্যান $100 বিক্রি, যাই হোক করলো, ব্যবসা করলো, $100 পাবে সে। এবার ওই $100টা ইন্ডিয়ান রুপিসে কত হয় সেটাই যেন কনভার্ট করে আইএনআর এ দেওয়া হয়। এবারে আইএনআর এ ওটার ভ্যালু কমে গেলে আমি যেন কম টাকা না পাই, তাই আমি যার সাথে ডিল করছি তাকে বলে দিলাম যে আজকের ডেটে যত ভ্যালু, আজকের ডেটে $1 সমান সমান যত আইএনআর, সেই হিসাবে সেই ভ্যালুতেই যেন আমাকে আইএনআর এ কনভার্ট করে দিয়ে দেওয়া হয়। ভ্যালু কমুক বা বাড়ুক তাতেও আমার কোনো যায় আসে না। এবারে এর ফলে কি হয়, হেজিং হয়ে যায়, মানে একটা জায়গায় আটকে যায় যে যত টাকায় ডিল হয়েছে তত টাকাই পাবে। এরপর যদি ভ্যালু বাড়ে তাহলে প্রফিট হওয়ার কথা, কিন্তু প্রফিট হবে না, যত টাকায় ডিল হয়েছে অত টাকাই হবে। যদি ভ্যালু কমে যায় তাহলে লস হওয়ার কথা, কিন্তু লস হবে না, যত টাকায় ডিল হয়েছে তত টাকাতেই বেচা কেনা হবে। এই হচ্ছে মানি মার্কেটের সুবিধা অসুবিধে দুটোই, ঠিক আছে। এই মানি মার্কেট হেজিং এর ফলে এক্সচেঞ্জ রিস্ক কি হয়, আলটিমেটলি এক্সচেঞ্জ রিস্কটা রিডিউস হয়ে যায়। এক্সচেঞ্জ রিস্ক কোথায়, এক্সচেঞ্জ রিস্কটা রিডিউস হয়ে যায়, ঠিক আছে। তবে এটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের তুলনায় একটু বেশি কমপ্লিকেটেড একটা প্রসেস, ঠিক আছে। কেন, চলো ফরওয়ার্ড কন্ট্রাক্টটা জানি তাহলেই তো জানতে পারবো। ওকে, ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট কি, ওটা একটা ফিনান্সিয়াল কন্ট্রাক্ট, ঠিক আছে, যেটার ভ্যালু ডিপেন্ড করে তোমার কারেন্সি, ইন্টারেস্ট রেট, কমোডিটি এসবের উপর। এই ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টের আন্ডারেই আছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট হেজিং। এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট হেজিং হচ্ছে একটা এগ্রিমেন্ট যেটা দুজন পার্টি দুজনের সম্মতিতে ওই এগ্রিমেন্টটা করে, বাইবাসে একটা ফিউচার ডেটে ট্রানজাকশন করবে একটা ফিক্সড কারেন্সির ওপর, ঠিক আছে, একটা ফিক্সড ফরেন কারেন্সি সেখানে বলে দেওয়া থাকে, বা তারা দুজনে মিলে ডিসাইড করে নেয় ওই ফিক্সড কারেন্সিতে একটা ফিউচার ডেটে ট্রানজাকশন করবে দুজনে, বায়ার আর সেলার, ঠিক আছে, দুজনেই এগ্রি করে নেয়। ওইটার একটা ডকুমেন্টই হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ওটারই একটা এগ্রিমেন্ট, ঠিক আছে। এটা কি করে, এটা তো এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনসে এটা কোম্পানিকে প্রোটেক্ট করে। আর কি করে, এটা কোম্পানির পার্টিস যেমন যা চায় সেরকম মতো কাজ করে। আর তোমার ফিউচার রেটস যদি চেঞ্জ হয় তখন কোম্পানির যাতে ক্ষতি না হয় সেদিক থেকে বাঁচায়, মানে আলটিমেটলি এক্সচেঞ্জ রিস্কটাকে রিডিউস করে বা এলিমিনেট করে, এখানে বলা আছে এলিমিনেট করে দেয়, একদম এক্সচেঞ্জ রিস্কটাকে এলিমিনেট করে দেয়, ঠিক আছে, রিডিউস না, একদম রিস্ক রাখেই না।
এই ছিল ব্যাস। এবারে দেখো ফরওয়ার্ড কন্ট্রাক্ট হেজিংটা তোমার আসলে হয়তো 4, 5 বা 6 নম্বরেরও আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমি তবু এখানে 3 নম্বরের আনসার কেন লিখেছি, কারণ দেখো অত বড় পড়লে মনে থাকবে না, এটুকু পড়ে যাও দেন বানিয়ে বানিয়ে লিখবে, ঠিক আছে? আর তবু যদি তোমরা চাও একটু বড় পড়বে, তাহলে এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট হেজিংটা 6 মার্কসের সার্চ করে নাও চ্যাট জিপিটিতে, ঠিক আছে? চলো নেক্সট। সো উই আর ইন দ্য লাস্ট পেজ। আমরা জানি এইটা হয়তো আসবে না, কিন্তু এটা জেনে রাখতে হবে, বুঝলে? কারণ এটা সব থেকে ইজিও আছে। এটা না অনেকটা ট্রেডিং সম্পর্কিত, মানে ট্রেডিং সম্পর্কিত বললে ভুল হবে, অনেকটা ওর সাথে সিমিলারিটি আছে, ঠিক আছে? উম তো এখানে কি হচ্ছে যে এক্সপোজার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কিছু জিনিসের উপর ডিপেন্ডস করছে, কোম্পানিজ রিস্ক এর উপর, কোন কোম্পানি কতটা রিস্ক নিতে পছন্দ করে, কার অ্যাটিটিউড কিরকম, কার ফিনান্সিয়াল স্ট্রেংথ কতটা, কে একদম মানে একদম হয় না এক একটা সিরিয়ালে হিরোরা একদম রিস্ক নিতে পছন্দ করে, কোম্পানির একদম বেস্ট জায়গায় পৌঁছতে হবে, ওরকম একটা ব্যাপার, যে রিস্ক নেবে কিনা, ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে কিনা, যদি খারাপ কিছু দুর্ঘটনা বা লস ফেস করতে হয় তখন সেটাকে সামাল দেওয়ার মতো ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে কিনা, ঠিক আছে? বিজনেসের নেচারটা কেমন, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে এই স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই এক্সপোজার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে 4টে পয়েন্টস, 4টে স্টেপ আছে বলা যেতে পারে, বা মানে 4টে অপশন, যে কেউ যে কোনো একটা চুজ করতে পারে। যেমন তুমি যদি লো রিস্ক নাও তাহলে তোমার রিওয়ার্ডটাও লো হবে। এই স্ট্র্যাটেজিতে কি হয়, কোম্পানিগুলো এক্সপোজার্স ইমিডিয়েটলি রিস্ক অ্যাভয়েড করার জন্য ইমিডিয়েটলি হেজ করে নেয়, মানে আগেই ফরওয়ার্ড কন্ট্রাক্ট বানিয়ে নেয়, ঠিক আছে? এতে প্রফিট হয়তো খুব বেশি হয় না, কিন্তু কম, মানে লসও হয় না, প্রফিট খুব বেশি হয় না কিন্তু লসও হয় না, কারণ আগেই হেজিং করে নিচ্ছে, ফরওয়ার্ড হেজিং, ওকে? আর লো রিস্ক রিজনেবল রিওয়ার্ড, এই ক্ষেত্রে আবার অল্প রিস্ক নেয়, অল্প খোলা রাখে, মানে এক্সপোজার থাকে, হেজ করে না সঙ্গে সঙ্গে, হেজটা মানে অনেক কিছু দেখাশোনা করে দেন একটুখানি খোলা রাখে, ঠিক আছে? লিমিটেড রিস্ক ওরা বহন করতে পারে। তো সেই ক্ষেত্রে মডারেট প্রফিট গেইন করতে পারে, সেক্ষেত্রে রিজনেবল রিওয়ার্ড যাকে বলা হচ্ছে, মানে অল্প রিস্ক নিয়ে এক জায়গায় একদম কিছু পেলো না, আর এক জায়গায় অল্প রিস্ক নেওয়ার ফলে রিজনেবল রিওয়ার্ড পেলো। আবার মানে ট্রেডিং যারা যারা করো তারা কিন্তু এই জিনিসটার সাথে ভালো করে রিলেট করতে পারবে। আবার হাই রিস্ক হাই রিওয়ার্ড, মানে রিস্ক যদি অনেক বেশি, একটা একটা কোম্পানি হয় অনেক বেশি রিস্ক নিচ্ছে কিন্তু কোনো কিছু না দেখে, মানে সবকিছু চেক না করেই, ভালো করে চেক না করেই একদম এক্সপোজার খোলা রাখছে, আর তোমার ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে রাখছে না, তো এর ফলে যখন কারেন্সি ওঠানামা করছে তখন লস ফেস করতে হচ্ছে, তো ওখানে হচ্ছে হাই রিস্ক নিচ্ছে অথচ লো রিওয়ার্ড পাচ্ছে। আবার কেউ কেউ হয় যে একদম কমপ্লিটলি অ্যাক্টিভলি ট্রেডিং করে মানে সবসময় চোখ রাখে, কখনো মানে হুট করে একদম ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে আবার ক্যান্সেল করছে, আবার করছে বারবার করে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে ক্যান্সেল করছে, কন্ট্রাক্ট করছে ক্যান্সেল করছে। যেহেতু ইন্ডিয়াতে এটা লিগ্যাল এখনো অব্দি, তো এই এক্সচেঞ্জ রেটের ইয়েটা, তো তাই জন্য এখানে অ্যালাউ আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, হাই রিস্ক নিয়ে হাই রিওয়ার্ড পাচ্ছে কেউ কেউ, ওকে? তো এই ছিল 4টে পার্টস, ব্যাস কমপ্লিট, চ্যাপ্টার কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আমি জানি না এক্সামের 2 দিন আগে বানাচ্ছি, 2 দিনও না, একদিন আগে বানাচ্ছি, তো কারা কারা এই ভিডিওটা দেখবে, মনে হয় না খুব বেশি ভিউও হবে আর কমপ্লিট ভিউও হবে, জানি না কারা দেখবে, তবু যারা তবু হয়তো ফিউচারে কারোর লাগবে কাজে, সেই হিসেবেই ভেবে বানালাম, জানি না কিভাবে বানালাম, তবু যারা দেখেছো আমি বুঝবো যে একটা লাইক করে দাও বা কমেন্ট করে দাও, যদি পুরো দেখে থাকো তবেই আমি বুঝবো, তাহলে পরীক্ষার আগের দিনও আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পরীক্ষা দিও।